আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি হাসনা। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসটা ছিল আমাদের সাক্ষ্য আইনের প্রথম ক্লাস, যেখানে আমরা ধারা ১ থেকে ১৬ ধারা পর্যন্ত পড়েছি বা জানার সুযোগ আমাদের তৈরি হয়েছিল। যাদেরই সমস্যা আছে, গত যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু আপুকে জানাবেন। জাস্ট হোয়াটসঅ্যাপে একটা নক করবেন যে আপু এখানে আমি বুঝতে পারছি না। আপু অনেক ব্যস্ত থাকে, সেক্ষেত্রে কেউ কল করবেন না এবং কি করবেন না, কোনো নর্মাল কোনো মেসেজ পাঠাবেন, একটা ভয়েস মেসেজ পাঠাবেন যে আপু এই জায়গাটায় বুঝতে পারছি না। যখন পড়তে যাবেন, যখন আপনার সমস্যা হবে, একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিবেন যে হাসনা আপু এই জায়গাটা ধরতে পারছি না, এই জায়গাটা কি হবে, কেমন? আমি আমার সময় মতো আপনাকে কি করব, আনসার দিয়ে দিব। আজকে এই যে জায়গা থেকে আমরা পড়ব, আমাদের সাক্ষ্য আইনের আজকে দ্বিতীয় ক্লাস। আজকে যে জায়গা থেকে পড়ব সেটা হচ্ছে স্বীকৃতি। কেমন? ১৭ ধারা থেকে আমরা পড়ব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং রিটেন এমসিকিউ দুটো জায়গাতেই কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন হয়। স্বীকৃতি হচ্ছে ১৭ থেকে ৩১ যে ধারা, এই ধারাগুলোর মধ্যে স্বীকৃতি সম্পর্কে বলা হয়েছে এবং ফৌজদারি এবং দেওয়ানি দুটো জায়গাতেই কিন্তু এই বিষয়টা টাচ করে যাবে। আমরা যখন দেওয়ানি পড়ব সেক্ষেত্রে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ এবং ৩১ এই ধারাগুলোতে দেওয়ানি সম্পর্কে বলা হয়েছে। এছাড়া ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯, ৩০ এই ধারাগুলোতে কি হচ্ছে, ফৌজদারি সম্পর্কে বলা হয়েছে। যখন ফৌজদারি আমরা পড়ব তখন দেখব যে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে দোষ স্বীকারোক্তি। কেমন? এখন অনেকের ভিতরেই একটা প্রশ্ন আমাদের কাজ করে যে স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি, হ্যাঁ, এটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা আসলে কি? তো স্বীকৃতি যেটা হচ্ছে, সেখানে যেটা হচ্ছে দেওয়ানি ক্ষেত্রে এই জিনিসটা আসলে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। আর দোষ স্বীকারোক্তিটা কোথায় হয়ে থাকে, সেটা হচ্ছে ফৌজদারি ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে। স্বীকৃতি যে চ্যাপ্টারটা স্বীকৃতি যে চ্যাপ্টারটা, এটারই কিন্তু একটা অংশ কিন্তু আপনার দোষ স্বীকারোক্তি। ঠিক আছে? দোষ স্বীকার, এই স্বীকৃতি চ্যাপ্টারটার মধ্যে কিন্তু এটা কভার হবে। হ্যাঁ, স্বীকৃতিতে চ্যাপ্টার এটার ভিতরে এটা কভার হবে, অর্থাৎ দোষ স্বীকারোক্তির যে অংশটা আমরা পড়বো এটা ফৌজদারি অংশ চলে যাবে এবং স্বীকৃতি অংশের মধ্যে এই জিনিসটা কভার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই যে স্বীকৃতি বলতে আসলে আমরা কি বুঝি। যেটা বলা হয়েছে, স্বীকৃতি হচ্ছে এমন একটা বিবৃতি যা মৌখিক বা লিখিত অথবা ডিজিটাল রেকর্ডের অন্তর্ভুক্ত হতে পারে এবং এই বিবৃতি থেকে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে অনুমান করা যায়। আবার বলছি, স্বীকৃতি এমন একটা বিবৃতি যা মৌখিক বা লিখিত অথবা ডিজিটাল রেকর্ডের অন্তর্ভুক্ত হতে পারে এবং বিবৃতি থেকে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে অনুমান করা যায়। অর্থাৎ আপনি কি করছেন, আদালতের সামনে এমন একটা বিষয় নিয়ে আপনি কথা বলছেন, এমন একটা বিবৃতি আপনি দিচ্ছেন যেটা নিয়ে কি হচ্ছে, আদালত যে বিষয়টা নিয়ে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় নিয়ে তিনি কোনো একটা কিছু অনুমান করতে পারছে আপনার এই বিবৃতিটা শুনে। এটাই হচ্ছে গিয়ে স্বীকৃতি। যে কথাটা আগেই বলেছি যে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ এবং ৩১ এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলোতে কি হচ্ছে, দেওয়ানি সম্পর্কে বলা হয়েছে। কেমন? তো আমরা দেওয়ানি পার্টটা আগে আমরা খেয়াল করব বা আগে আমরা দেখব। তো দেওয়ানিতে কি হলো, ১৭ থেকে একদম হচ্ছে কি আপনার ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১ এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলোতে দেওয়ানি সম্পর্কে বলা হয়েছে। তো ১৮ ধারাতে যেটা বলা হচ্ছে, ১৭তে কিন্তু স্বীকৃতির সংজ্ঞা, আপনাদের এমসিকিউতে যদি প্রশ্ন আসে যে স্বীকৃতির সংজ্ঞা দেয়া আছে কত ধারাতে, তখন কিন্তু আপনারা কি আনসার করবেন, আপনারা ১৭টা কিন্তু কারেক্ট করবেন। আবার রিটেনেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে স্বীকৃতি সম্পর্কে কি বোঝেন বা কি জানেন, তখন কিন্তু ১৭ ধারা দিয়ে আপনাদেরকে আনসারটা করতে হবে। আবার স্বীকৃতি কত রকমভাবে দেয়া যায়, সেটা কিন্তু ৩ রকমভাবে দেয়া যায়। সেটা হচ্ছে মৌখিকভাবে দিতে পারবেন, আপনি লিখিতভাবে দিতে পারবেন, আবার ডিজিটাল যে রেকর্ড, ডিজিটাল রেকর্ডের মাধ্যমেও কিন্তু কি হচ্ছে, স্বীকৃতি দেওয়া যেতে পারে। তাহলে এই জায়গাটা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে যে নিম্নের কোন ক্ষেত্রে বা কিভাবে একটা স্বীকৃতি দেওয়া যেতে পারে, সেটা লিখিতভাবে হতে পারে, মৌখিকভাবে হতে পারে, আবার ডিজিটাল রেকর্ডের মাধ্যমেও কিন্তু সেটা হতে পারে। অর্থাৎ ৩টা কিন্তু উপায় আছে এই স্বীকৃতিটা
দেয়ার। তাহলে দেখেন এই 17 ধারাটা থেকে কত রকমভাবে প্রশ্ন হতে পারে। আবার এরকমভাবে হতে পারে যে নিম্নের কোন ধারায় স্বীকৃতি সম্পর্কে বলা আছে, যে কোনো একটা ধারা কি করে দিল, উল্লেখ করে দিল। তো উল্লেখ করে যদি দিয়ে থাকে সেক্ষেত্রে সেই ধারা থেকে আমাদের আনসারটা করতে হবে। বা নিম্নের কোন ধারায় স্বীকৃতি সম্পর্কে বলা হয়নি, সেক্ষেত্রে অন্য একটা, সবগুলো ধারা দিল, অন্য একটা ব্যতিক্রমে একটা ধারা দিল, যে ধারাটা মনে করেন এখানে 40 সম্পর্কে বলে 40 ধারাটা দিয়ে দিল, এখানে 3টা ধারা দিল, সাথে 40 ধারাটা দিয়ে দিল। আর প্রশ্নটা আসলে এইরকম যে নিম্নের কোন ধারায় স্বীকৃতি সম্পর্কে বলা হয়নি, তখন কিন্তু এই 40 ধারা আপনাকে কারেক্ট করতে হবে। কেমন? আচ্ছা, খুব সিম্পল। কিন্তু যে কথাটা আমি বারবার বলি যে সাক্ষ্য কিন্তু কঠিন কিছু না, কিন্তু আমাদের কি হয়, আমাদের মধ্যে প্রচণ্ড রকম একটা ভীতি কাজ করে এবং আমরা বুঝে পড়ি না, এই কারণে কিন্তু আমাদের কাছে এই জিনিসটা কঠিন হয়ে যায়। একটু বুঝে বুঝে পড়তে হবে। তো এরপরে যেখানে আমরা চলে যাব সেটা হচ্ছে 18 ধারা, কার্যধারার পক্ষ বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি। খেয়াল করেন, কার্যধারার পক্ষ বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি। এই যে কার্যধারা, কোথাকার কার্যধারা? দেওয়ানি কার্যধারা। খেয়াল করবেন, দেওয়ানি কার্যধারা। এখানে যেটা বলা হয়েছে 18 ধারা অনুযায়ী 4 ব্যক্তির বা 4 শ্রেণী ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে। অর্থাৎ আদালত এর 4 শ্রেণী ব্যক্তির স্বীকৃতি গণ্য করতে পারেন। কীরকম সেটা? মামলার পক্ষ, পক্ষের প্রতিনিধি, মামলার বিষয়বস্তুতে যার মালিকানা বা স্বার্থ আছে, যাদের নিকট হতে পক্ষগণ বিষয়বস্তুতে স্বার্থ লাভ করেছেন। একটু মনে রাখবেন, অনেক জায়গাতে কিন্তু এটা 5 ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। এটা 5 ধরনের ব্যক্তি না, 4 ধরনের ব্যক্তি। তো 18 ধারা থেকে কিন্তু আপনাদের কি হতে পারে, একটা প্রশ্ন কিন্তু হলেও হতে পারে যে নিম্নের কোন ধরনের ব্যক্তির স্বীকৃতি আদালত গ্রহণ করতে পারে। যে কোনো একটা কি করে দিতে পারে, প্রশ্নের মধ্যে চলে আসতে পারে যে মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধি, তখন এমসিকিউতে কিন্তু এই জায়গা থেকে আপনাদের কারেক্ট করতে হবে। এছাড়া এখান থেকে কিন্তু রিটেনেও কিন্তু প্রশ্ন হয়। এই 18 ধারা, 19 ধারা, 20 ধারা মিলিয়ে কিন্তু আপনাদের রিটেনে কিন্তু প্রশ্ন হয় যে কোন কোন ক্ষেত্রে স্বীকৃতিটা প্রাসঙ্গিক হয় বা আদালত গ্রহণ করে। স্বীকৃতি বলতে কি বুঝো এবং কোন কোন ক্ষেত্রে স্বীকৃতিটা প্রাসঙ্গিক হয়, তখন কিন্তু আমাদের 17, 18, 19, 20 এগুলো মিলিয়ে কিন্তু আনসার করতে হয়। আচ্ছা, তাহলে 18 ধারা আমরা কি পড়লাম? 4 জন ব্যক্তি বা 4 ধরনের ব্যক্তির স্বীকৃতি আদালত কি করবে, গণ্য করবে। কখন? সেটা দেওয়ানি কার্যধারায়, দেওয়ানি কার্যধারায়। আচ্ছা, এবার আমরা 19-এ চলে যাই যে 19-এ কি বলা হয়েছে। 19-এ যেটা বলেছে সেটা হচ্ছে এইরকম যে যার সম্পর্ক মোকদ্দমার পক্ষের সঙ্গে অবশ্যই প্রমাণ করতে হয় এরূপ ব্যক্তির স্বীকৃতি। যার সম্পর্ক মোকদ্দমার পক্ষের সঙ্গে অবশ্যই প্রমাণ করতে হবে এরূপ ব্যক্তির স্বীকৃতি। সাধারণত কি হয়, সাধারণত যেটা হয় যে মামলায় যারা পক্ষ থাকেন, অর্থাৎ বাদী এবং বিবাদী, তারা যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো কি আদালত গ্রহণ করে থাকে। যদি এরকম হয় তৃতীয় কোনো পক্ষ যার সরাসরি কিনে মামলার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু মামলার ধরনটা এরকম যে ওই মামলার ক্ষেত্রে তার যে স্বীকৃতি বা তার যে বিবৃতি সেটা গ্রহণযোগ্য বা আদালত গ্রহণ করবে, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। যেমন ধরেন, আপনার বাড়ির যে কেয়ারটেকার আছে, সে কেয়ারটেকারের দায়িত্ব হচ্ছে যে ভাড়া তোলা। কেমন? তিনি হয়তো কি করেছে, ভাড়া তুলে আপনার ছেলেকে দিয়েছে, কিন্তু আপনার ছেলে হয়তো সেটা আপনাকে দেয়নি। এটা একটা উদাহরণ হিসেবে আমি ধরছি। আপনি কি করছেন, এই কেয়ারটেকারের বিরুদ্ধে আপনি হয়তো মামলা করে দিলেন। এখন ভাড়াটিয়া কিন্তু এখানে আসবে না, আসছে কি, আপনি এবং কেয়ারটেকার, আপনাদের মধ্যে কিন্তু লেনদেনের বিষয়টা। সেক্ষেত্রে ভাড়াটিয়া, কেয়ারটেকার কিন্তু বলে যাচ্ছে যে আপনার ছেলের কাছে দিয়েছেন, অমুক সময় এভাবে টাকাটা দেওয়া হচ্ছে। এখন ভাড়াটিয়ার বক্তব্য যদি শোনার বিষয় থাকে যে ভাড়াটিয়া আসলেই ভাড়াটা দিয়েছে কি দেয়নি, সেক্ষেত্রে ভাড়াটিয়া এসে যখন বলবে যে হ্যাঁ আমি ভাড়াটা অমুক তারিখ দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু অস্বীকারের আর কোনো কিন্তু বিষয় কিন্তু থাকবে না। দেখেন, এখানে ভাড়াটিয়া কিন্তু একদম তৃতীয় একটা পক্ষ। এই কথাটাই বলা হচ্ছে যে যার সম্পর্ক মোকদ্দমার পক্ষের সঙ্গে অবশ্যই প্রমাণ করতে হবে এরূপ ব্যক্তির স্বীকৃতি। অর্থাৎ তৃতীয় পক্ষ যখন কি হয়, সরাসরি মামলার সাথে তার ওরকম সংযোগ থাকে না, কিন্তু সুনির্দিষ্ট কোনো মামলা যেখানে তৃতীয় পক্ষের বিবৃতিটা গ্রহণ করার প্রয়োজন ওই মামলার সাথে, তখন সেটা প্রাসঙ্গিক হবে। আচ্ছা, ধারা 20-এর কি বক্তব্য? ধারা 20-এর বক্তব্য খুব সিম্পল। সেটা হচ্ছে যে মামলার পক্ষ কর্তৃক প্রকাশ্যভাবে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। অর্থাৎ মামলার কোনো পক্ষ যদি কি করে, রেফারেন্স দেয়, যদি কোনো কাউকে উল্লেখ করে কোনো কিছু বলে, তাহলে সেই ব্যক্তির বিবৃতিটা কি হয়ে যাবে, প্রাসঙ্গিক হয়ে যাবে। যেমন ধরেন, আপনি কি করতে গিয়েছেন, ধরেন আপনি কি করছেন, আপনি হয়তো
গরু কিনবেন, একটা উদাহরণ হিসেবে ধরেন। তো আপনি গরুর যিনি মালিক তার কাছে গেলেন যে ভাই আপনার গরু কীরকম বা এটার দাম কীরকম, হ্যাঁ। তো তিনি বললেন যে আপনি পাশের বাড়ি রহিমের কাছে জিজ্ঞেস করেন, ও খুব ভালো ধারণা আছে। তা আপনি রহিমের কাছে চলে গেলেন যে এই যে গরুটা কিনতে চাচ্ছি এটা কীরকম দাম, কীরকম হতে পারে, সুস্থ কিনা। তিনি কি করলেন, তিনি যে বক্তব্যগুলো দিলেন সেটার উপর ভরসা করে আপনি গরুটা কিনলেন। পরবর্তীতে এইটা নিয়ে যদি কোনো জটিলতা তৈরি হয় এবং সেখানে যদি মামলা যদি হয়ে থাকে, তাহলে এই যে তৃতীয় ব্যক্তি যার রেফারেন্সটা দেওয়া হয়েছিল, অর্থাৎ গরুর মালিক যার কথা বলেছিল যে অমুকের কাছে যান, যে জিজ্ঞেস করেন যে এটা সঠিক আছে কিনা বা তথ্যপত্র সংগ্রহ করেন, এই যে একজন পক্ষ তার যে বক্তব্য সেটা কিন্তু তখন আদালতে প্রাসঙ্গিক হবে। আচ্ছা, এরপর চলে যাবো আমরা 21 ধারাতে। 21 ধারাটাও খুব সিম্পল। 21 ধারা যে বক্তব্য সেটা হচ্ছে, যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। আবার বলছি, যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হতে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ। একটু খেয়াল করতে হবে, 21 ধারাতে যে বক্তব্যটা দেয়া আছে ভিতরে গল্পটা কিন্তু বিপরীত। কেমন? ভিতরে বক্তব্যটা কিন্তু বিপরীত। ভিতরে যে বক্তব্যটা দেয়া আছে, আমরা কি জানি যে যখন কেউ একটা স্বীকৃতি দেয়, সেই স্বীকৃতিটা কি হয়, সাধারণত তার বিরুদ্ধে ব্যবহার করা হয়। স্বীকৃতি সাধারণত তার বিরুদ্ধে চায়, কিন্তু 21 ধারা বলা হচ্ছে যে কি হচ্ছে, কখন কখন কি হচ্ছে যে তার পক্ষ এটা গ্রহণযোগ্য হতে পারে। কখন সেটা, ধারা 32 অনুযায়ী যেসব ক্ষেত্রে লিখিত বা মৌখিক বিবৃতি গ্রহণীয় সেক্ষেত্রে স্বীকৃতি গ্রহণযোগ্য। আমরা ধারা 32টা পড়ব, তখন এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আপনি যখন একটা স্বীকৃতি দিবেন, সেই স্বীকৃতিটা আপনার বিরুদ্ধে না যেয়ে আপনার পক্ষেও কাজ করতে পারে। যেমন মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণায় কি হয়, একজন মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তি তিনি বলে যান যে তার মৃত্যুর কারণটা কি। পরবর্তীতে যখন তিনি মারা যান, এই মামলাটা যখন আদালতে যখন ওঠে, তখন কি যিনি আপনার এই বক্তব্যটা শুনেছেন তিনি কিন্তু তখন সাক্ষ্য দিয়ে দেন যে হ্যাঁ আমি শুনেছি যে এইভাবে তিনি অমুকে তাকে গুলি করেছে বা অমুকে তাকে ছুরি আঘাত করেছে, এভাবে তিনি মারা গিয়েছেন। অর্থাৎ এই যে মৃত্যুর পথযাত্রী ব্যক্তি তিনি যে বক্তব্যটা যেটা দিয়েছেন বা স্বীকৃতি যেটা দিয়েছেন বা বিবৃতি যেটা দিয়েছেন, এটা কিন্তু তার পক্ষে যাচ্ছে। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে, স্বীকৃতি যখন মনের ও দেহের অবস্থা বর্ণনা করে এবং আচরণ সে অবস্থা সমর্থন করেন তখন তা গ্রহণীয় হয়। স্বীকৃতি যখন অন্য কোনো রূপে প্রাসঙ্গিক হয় তখন তা প্রমাণ করা যেতে পারে। এই যে তিনটা ক্ষেত্র আছে, এই তিনটা ক্ষেত্রে কি হয়, স্বীকৃতি কোনো ব্যক্তির পক্ষে কাজ করে। এখন আপনাদের রিটেনে যদি একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এইরকম যে স্বীকৃতি, যে ব্যক্তি স্বীকৃতি দিচ্ছে তার ব্যক্তির বিপক্ষে কাজ করে, এর ব্যতিক্রমটা কি, যদি এরকম একটা প্রশ্ন আসে। আবার বলছি যে যিনি স্বীকৃতি দিচ্ছেন তার বিপক্ষে কি হয়, স্বীকৃতি কাজ করে, এর ব্যতিক্রম কি, তখন কিন্তু আপনাদের এই 21 ধারা থেকে আপনাদের কি করতে হবে, আপনাদের উত্তরটা লিখতে হবে। আচ্ছা, অথবা এমসিকিউতেও কিন্তু আপনাদের একটা কঠিন প্রশ্ন আসতে পারে, সেটা কীরকম, যে স্বীকৃতি ব্যক্তির পক্ষে কাজ করে কোন ধারার ক্ষমতা বলে, 21 ধারার ক্ষমতা বলে। অথবা এই যে তিনটা পয়েন্ট দিয়ে দিলে বলা হলো, এই তিনটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট কিন্তু তুলে ধরতে পারে যে নিম্নের কোন ক্ষেত্রে স্বীকৃতি একজন ব্যক্তির পক্ষে কাজ করে। এভাবেও কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। যে কথাটা আসলে বারবার বলছি যে প্রশ্ন আপনার মাথার মধ্যে কিন্তু সবসময় ঘুরপাক খেতে হবে, যে কোত্থেকে একটা ধারা থেকে কেমন করে কিভাবে প্রশ্ন আসে। যত এই চর্চাটা আপনি নিজের মধ্যে ধারণ করতে পারবেন, এমসিকিউ পরীক্ষা কিন্তু আপনার জন্য তত সহজ হয়ে যাবে। যখন একটা ধারা পড়বেন, প্রত্যেকটা ধারা থেকে কত রকমভাবে প্রশ্ন আসতে পারে, নিজে নিজে প্রশ্ন করবেন এবং নিজে নিজে সেটা আনসার করার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং পরীক্ষার হলে কি হবে, চট করে আপনি কি করতে পারবেন, ধরতে পারবেন এবং আনসার করতে পারবেন। আপনার এমসিকিউতে কিন্তু মাত্র কি 45 মিনিট সময় পাবেন। যদিও বলা হয় 1 ঘন্টা সময়, আসলে 1 ঘন্টা সময় কিন্তু পাওয়া যায় না। অন্য যে বিষয়গুলো থাকে সব কিছু মিলিয়ে আপনি 45 মিনিটের মতো সময় পাবেন। এই 45 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু 100টা কোশ্চেন পড়তে হবে এবং সেটার কিন্তু বৃত্ত ভরাট করতে হবে। সুতরাং সময়টা আপনার হাতে কিন্তু অনেক কম। সেই জন্য আপনার ব্রেন যত বেশি অ্যাক্টিভ হবে, যত বেশি কোশ্চেন আনসারিং এই চর্চাটার মধ্যে আপনি থাকবেন, তত বেশি আপনার জন্য এমসিকিউ পাস করাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেখানে চলে যাব সেটা হচ্ছে ধারা 22, যখন দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। আমরা কি জানি, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখানে একটা ব্যতিক্রম ক্ষেত্র কিন্তু চলে এসেছে। এখানে যেটা বলা হচ্ছে যে যখন দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে।
অর্থাৎ দলিলের বিষয়বস্তু আপনি মৌখিক সাক্ষ্য দিয়ে কী করতে পারবেন, আপনি প্রমাণ করতে পারবেন, বা মৌখিক সাক্ষ্যটা ওই দলিল প্রমাণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, কখন সেটা, যেখানে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার আছে, অর্থাৎ ওই দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার যেখানে আছে, দলিলের বিশুদ্ধতা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে, এই যে দুটো ক্ষেত্র আছে, এই দুটো ক্ষেত্রে কি করা যাবে, আমরা দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবো বা মৌখিক স্বীকৃতি সেখানে প্রাসঙ্গিক হবে। ধারা কত, ধারা হচ্ছে 22। এটা কিন্তু এই যে ধারাটা এমসিকিউ এবং রিটেন দুটো জায়গাতেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ধারা। রিটেনেও কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে যে দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হয়, এর ব্যতিক্রম কি, তখন কিন্তু 22 ধারা দিয়ে আপনাকে আনসার করতে হবে। আচ্ছা, এরপর আছে 22-এর এর যে বক্তব্য সেটা হচ্ছে যখন ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু হিসেবে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হয়। এরপর 23 ধারাটা খুব সিম্পল। 23 ধারা যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দেওয়ানি যে ক্ষেত্রটা আছে, দেওয়ানি মোকদ্দমার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, স্বীকৃতি এই শর্তে করা হয় যে উক্ত স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, এবং সাক্ষ্য না দেওয়ার জন্য পক্ষগণের মধ্যে চুক্তি যদি না থাকে, এই যে ক্ষেত্রগুলো যখন থাকবে তখন কি হবে, দেওয়ানি ক্ষেত্রে, দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে তখন স্বীকৃতিটা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ এই ধরনের যদি কোনো শর্ত না থাকে যে আমি স্বীকৃতিটা দিব কিন্তু সেখানে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, অথবা সাক্ষ্য না দেওয়ার জন্য পক্ষগণের মধ্যে যদি কোনো চুক্তি থাকে, এই যে বিষয় চুক্তি যদি না থাকে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে স্বীকৃতিটা গ্রহণ করতে পারে বা সেই ক্ষেত্রে স্বীকৃতিটা প্রাসঙ্গিক হতে পারে। 23 ধারা বক্তব্য হচ্ছে এইটা। এবার আরেকটা ধারা আছে সেটা হচ্ছে 31 ধারা, সেটা হচ্ছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় কিন্তু প্রতিবন্ধক হতে পারে। অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মেবি স্টপ। তো এটা কিন্তু ইংলিশেও কি হতে পারে, আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয় কিন্তু প্রতিবন্ধক হতে পারে। কত ধারা বক্তব্য, 31 ধারা বক্তব্য। সাথে সাথে ইংলিশও দেখা গেল এই লাইনটা তুলে ধরলো যে অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মেবি স্টপ। তাহলে এইটা কত ধারার বক্তব্য, তখন কিন্তু মাথায় আসবে না। আপনি যদি ইংলিশ টাইটেলটা সাথে সাথে না পড়ে থাকেন আপনার কিন্তু মাথায় আসবে না। তাই আমরা যখন বাংলা টাইটেলটা পড়বো সাথে সাথে ইংলিশ টাইটেলটা কিন্তু আমরা একটু মাথায় রাখবো। তাহলে দেওয়ানির কোন কোন ক্ষেত্রে স্বীকৃতিটা প্রযোজ্য হয় সেটা আমরা জানলাম। এখন আমরা একটু ফৌজদারিটা জানি, কেমন, একটু ফৌজদারিটা বোঝার চেষ্টা করি, এবং সেক্ষেত্রে যেটা আসবে সেক্ষেত্রে আমাদের শুরু হবে হচ্ছে 24 ধারা থেকে। কেমন, 24 ধারা থেকে আমাদের একটু শুরু হবে। এক্ষেত্রে অনেকের বোঝার আসলে একটু সমস্যা হতে পারে। যদি সমস্যা হয়ে থাকে আপনাদের জন্য তো আপু আছি, হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের কাছে আছে, আপনারা মেহেরবানি করে নক দিবেন যে যেখানে বুঝতে পারেন না। কারণ এই যে জায়গাটা আছে এটা আপনাদের এমসিকিউর জন্য, মানে 24 থেকে 30 পর্যন্ত যে ধারাগুলো এমসিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ, সাথে সাথে এই জায়গা থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসে। তো এই ধারাগুলো কি করতে হবে, একদম খুব ভালোভাবে আপনাদের বুঝতে হবে। আচ্ছা, কি আছে এখানে, প্রথমে একটু দোষ স্বীকারোক্তি কি সেটা একটু আমরা জেনে নিই, কারণ ফৌজদারিতে দোষ স্বীকারোক্তির বিষয়টা আসলে আসে। একজন ব্যক্তি তিনি কি করছেন, তিনি যে অপরাধটা করছেন সেটা যখন তিনি কি করবেন, স্বীকার করে নেবেন, সেটা কিন্তু কি হয়ে যাবে, দোষ স্বীকারোক্তি হয়ে যাবে। আর দোষ স্বীকারোক্তি সম্বন্ধে আরও আসলে বিস্তারিত বলা যায়, ওই বিস্তারিত আলোচনা আমি যাব না, কারণ আপনাদের এমসিকিউ পরীক্ষায় অত কিছু আসবে না। তো এমসিকিউতে যতটুকু আসলে প্রয়োজন হচ্ছে আমি অতটুকু আলোচনা আসলে করছি। তো এতটুকু আমরা বুঝি যে একজন ব্যক্তি যখন কি হচ্ছে, তিনি যখন নিজের অপরাধটাকে স্বীকার করে নিচ্ছেন তখনই কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, সেটা দোষ স্বীকারোক্তি হয়ে যাচ্ছে। এবং স্বীকৃতির যে অধ্যায়টা আছে তার মধ্যে কিন্তু এই দোষ স্বীকারোক্তির বিষয়টা কিন্তু চলে আসবে। আচ্ছা, তো 24 ধারা যে বক্তব্য সেটা হচ্ছে ফৌজদারি কার্যধারা প্রলোভন বা ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে তা অপ্রাসঙ্গিক হবে। আবার বলছি, ফৌজদারি কার্যধারায় প্রলোভন বা ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে তা অপ্রাসঙ্গিক হবে। দোষ স্বীকারোক্তি, এটা আর একটা সমর্থক শব্দ হচ্ছে স্বীকারোক্তি। আচ্ছা, তাহলে কি হলো, ফৌজদারি কার্যধারায় তাহলে কি আসলো, যে প্রলোভন, ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে আপনি যখন কারো কাছ থেকে দোষ স্বীকারোক্তি বা স্বীকারোক্তি আদায় করে নেবেন সেটা অপ্রাসঙ্গিক হবে। অর্থাৎ এরকম করে কোনো কিছু আদায় করা যাবে না। আচ্ছা, 25-এর যে বক্তব্য সেটা কি আছে, 25 ধারা যে বক্তব্য, পুলিশ অফিসারের নিকট প্রদান করা স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। দেখেন 25 ধারা, 24 ধারা, 25 ধারা এইসব বিষয় থেকে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন এসেছে, আপনাদের এমসিকিউতে কিন্তু প্রশ্ন এসেছে।
পুলিশ অফিসারের নিকট প্রদান করা স্বীকারোক্তি প্রদান করা যাবে না। অর্থাৎ কোনো পুলিশের কাছে যদি কেউ কোনো স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি দিয়ে থাকে সেক্ষেত্রে কি হবে না, সেটা প্রাসঙ্গিক হবে না, সেটা প্রমাণ করা যাবে না। এখন আপনাদের এমসিকিউতে যদি একটা প্রশ্ন এরকম আসে যে রহিম করিমকে হত্যা করেছে, ঠিক আছে, রহিম করিমকে হত্যা করেছে এবং পুলিশের কাছে স্বীকার করেছে। এটা আসলে প্রশ্ন। এখন তার শাস্তিটা কত হবে, তার শাস্তি কি হবে যদি এরকম একটা প্রশ্ন আসে? হ্যাঁ, ধর মৃত্যুদণ্ড 10 বছরের জেল বা কারাদণ্ড, যেটাই বলি না কেন, 5 বছরের কারাদণ্ড। আরেকটা আসলো কোনো সাজা হবে না, কোনো শাস্তি হবে না। যদি এরকম বিষয় আসে আপনারা কি আনসার করবেন? দেখেন প্রশ্নটা খেয়াল করেন। রহিম করিমকে হত্যা করেছে এবং পুলিশের কাছে স্বীকার করেছে, তার শাস্তিটাকে মৃত্যুদণ্ড, 10 বছরের কারাদণ্ড, 5 বছরের কারাদণ্ড, কোনো শাস্তি হবে না। এখানে যে আনসারটা হবে সেটা কিন্তু কোনো শাস্তি হবে না। খেয়াল করেন, এখানে যে আনসারটা হবে সেটা কিন্তু হবে কোনো শাস্তি হবে না। কেন? কারণ কি 25 ধারার যে বক্তব্য সেটা বলা হয়েছে যে পুলিশ অফিসারের নিকট প্রদান করা স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। ঠিক আছে, তাহলে দেখেন একটু বুঝে কিন্তু আপনাদের পড়তে হবে। যখন আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন যখন আসে তখন কিন্তু এরকম একটা প্রবলেমেটিক প্রশ্ন আপনাদের এমসিকিউ বা রিটেনে কিন্তু দিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা রিটেনেও কিন্তু আপনাদের একটা প্রবলেমেটিক প্রশ্ন এভাবে আসতে পারে। এই গল্পটা দিয়ে দিয়ে বলল যে বিচারক 10 বছরের কারাদণ্ড দিয়েছে, এই যে রায়টা দিল সেটা কতটুকু যৌক্তিক হলো আলোচনা করুন। তখন কিন্তু আপনাকে এই 25 ধারা দিয়ে আলোচনাটা করতে হবে যে পুলিশের কাছে যেহেতু স্বীকারোক্তিটা দিয়েছে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে কোনো শাস্তি হবে না। হ্যাঁ, এভাবে কিন্তু আপনাদের রিটেনের প্রশ্ন আসলে আপনাদের আনসারটা করতে হবে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা 26 ধারাতে। 26 ধারাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, 26 ধারার যে বক্তব্য সেটা হচ্ছে পুলিশ হেফাজতে থাকাকালে আসামি প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। আবার বলছি, পুলিশ হেফাজতে থাকাকালে আসামির প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। আসামি কোথায় থাকছে? আসামি থাকছে পুলিশ হেফাজতে। খেয়াল করেন, কথাটা খেয়াল করেন, আসামি থাকছে কোথায়? পুলিশ হেফাজতে থাকছে। পুলিশ হেফাজতে থেকে আসামি যদি কোনো স্বীকারোক্তি দেয় সেটা কি হবে না, সেটা তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। কখন প্রমাণ করা যাবে? যখন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি আসামি কোনো বক্তব্য দেয়, কোনো দোষ স্বীকারোক্তি দেয়, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা গ্রহণ হবে বা তখন সেটা প্রাসঙ্গিক হবে। এখানে এই যে হেফাজত শব্দটা ব্যবহার করা হয়েছে, এই হেফাজত বলতে আমরা আসলে কি বুঝি? অনেকেরই কিন্তু এই জায়গাটা কনফিউশন আছে যে হেফাজত বলতে আমরা আসলে কি বুঝবো। আমরা 167 যে 2 যে ধারাটা আছে ফৌজদারিতে, হ্যাঁ, ফৌজদারিতে সেখানে যে বিধানটা আছে, ঠিক আছে, সেখানে যে বিধানটা আছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে যখন কি করা হয়, একজন আসামিকে উপস্থাপন করা হয়, তারপরে কি ম্যাজিস্ট্রেট যদি মনে করে তখন পুলিশ হেফাজতে সে আসামিকে দিয়ে দেন। হ্যাঁ, সেটা 2 দিনের জন্য হতে পারে, 3 দিনের জন্য হতে পারে, 5 দিনের জন্য হতে পারে। এই যে দিয়ে দিচ্ছেন, হেফাজতে দিয়ে দিচ্ছেন, এখানে কিন্তু সেই হেফাজতের কথা বলা হয়েছে। কেমন কনফিউজড হয়ে যাবেন না কেউ, এখানে সেই হেফাজতের কথা বলা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে আসামিকে উপস্থাপন করা হলো, ম্যাজিস্ট্রেট হয়তো 2 দিন বা 3 দিন, যেটা আমরা রিমান্ড বলে থাকি, কেমন, তো সেটাকে যখন দিয়ে দিল 2 দিনের জন্য, কি আসলো, আবার পুলিশের কাছে আসলেন, আসার পরে আসামি হয়তো বললেন যে আমি ডাকাতি করেছি বা আমি খুন করেছি। এই যে পুলিশের কাছে যে স্বীকারোক্তিটা দিল, এটা কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। কখন প্রমাণ করা যাবে? যখন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, খেয়াল করেন, যখন ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে কি হয়, আসামি যখন বলবে তখন সেটা দোষ স্বীকারোক্তি হিসেবে সেটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। আচ্ছা, এরপর যেখানে চলে যাব আমরা 27 ধারায়। 27 ধারা থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসে, ইতিমধ্যে হয়েছে, কেমন, ইতিমধ্যে হয়েছে, তো একটু ভালো করে বুঝতে হবে। এখানে যেটা বলা হয়েছে, আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যেতে পারে,
আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যেতে পারে। এই যে আসামির নিকট থেকে প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যেতে পারে ততটুকু কি হবে, ততটুকু গ্রহণ হবে। এখানেও কিন্তু আসামি কোথায় থাকবে, পুলিশ কিন্তু হেফাজতে থাকবেন। পুলিশ হেফাজতে থেকে পুলিশের কাছে তথ্য দিবেন এবং সেই তথ্য অনুযায়ী যতটুকু আলামত উদ্ধার হবে সেই উদ্ধারকৃত আলামতটাই কিন্তু প্রাসঙ্গিক হবে, অন্য কোনো বিষয় কিন্তু প্রাসঙ্গিক হবে না। একজন ব্যক্তি ডাকাতির অপরাধে ধরেন অপরাধী, বা 5 জন ব্যক্তি ডাকাতের অপরাধে অপরাধী। একজন ব্যক্তি তো ডাকাতি করতে পারে না, 5 বা 5-এর অধিক ব্যক্তি ডাকাতি করতে পারে। ধরেন 5 জন ব্যক্তি কি হয়েছে, ডাকাতি করেছেন, তাদেরকে আদালতে উপস্থিত করা হলো এবং আদালত কি করলো, 3 দিনের রিমান্ড হয়তো দিল, অর্থাৎ পুলিশ হেফাজতে দিয়ে দিলেন। সেক্ষেত্রে পুলিশের কাছে তখন এই 5 জন ব্যক্তি কি করলেন, স্বীকার করলেন যে আমরা ডাকাতিতে অংশগ্রহণ করেছি, ডাকাতি করেছি এবং ডাকাতিতে প্রাপ্ত কি 10 লক্ষ টাকা আমরা ধান ক্ষেতের মধ্যে রেখে এসেছি, এরকম একটা স্বীকারোক্তি তারা দিল। তো সেক্ষেত্রে পুলিশ ধান ক্ষেত থেকে কি করলো, 10 লক্ষ টাকা তারা নিয়ে আসলো। এই যে 10 লক্ষ টাকা নিয়ে আসলো, যে এতটুকু কি ওই মামলার সাথে এই 10 লক্ষ টাকা যে পেলো এতটুকু বিষয় প্রাসঙ্গিক হবে, এতটুকু বিষয় পুলিশের কাছে যে দিয়েছে এতটুকু গ্রহণযোগ্য হবে। কিন্তু তারা যে ডাকাতি করেছেন, তারা যে 5 জন মিলে ডাকাতিতে অংশগ্রহণ করেছে, এই বিষয়গুলো কিন্তু প্রাসঙ্গিক হবে না। কেমন? এবং 27 ধারা থেকে কিন্তু কি হয়, আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন আসে এবং সেখানে এরকম একটা গল্পই থাকে যে কোনো একটা ডাকাতি করেছে বা খুন করেছে, সেটা পুলিশের কাছে স্বীকার করেছে, স্বীকার করার পরে কি হলো, সেখান থেকে আলামত উদ্ধার হয়েছে। এখন কতটুকু গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য কিন্তু ততটুকু হবে যতটুকু আলামত পুলিশ উদ্ধার করতে পেরেছে, ওই মামলাটার সাথে যতটুকু প্রাসঙ্গিক হবে ততটুকুই। যেটা স্বীকার করলো যে আমি খুন করেছি বা আমি রেপ করেছি বা আমি ডাকাতি করেছি বা আমি চুরি করেছি, এই কথাগুলো কিন্তু যাবে না, যে আলামতটুকু উদ্ধার হবে ততটুকুই যাবে। 27 ধারাটা ভালো করে কিন্তু বুঝিয়ে নিন, এখান থেকে কিন্তু আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন আসে। আচ্ছা, এরপর হচ্ছে 28 ধারা। 28 যে ধারাটা আছে সেটা কিন্তু আমাদের 24 যে ধারাটা সেই ধারাটার পুরো বিপরীত একটা ধারা, এবং এই জায়গাটা থেকেও কিন্তু প্রশ্ন হয়েছে, এই জায়গা থেকেও আমাদের বিগত সালে প্রশ্ন হয়েছে। আচ্ছা, 28 ধারা যে বক্তব্য সেটা হচ্ছে প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির বিষয় অপসারণের পর প্রদত্ত বা প্রদান করা দোষ স্বীকার প্রাসঙ্গিক। আবার বলছি, প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির বিষয় অপসারণের পর প্রদত্ত প্রদান করা দোষ স্বীকার প্রাসঙ্গিক। অর্থাৎ 24 ধারা যে কথাটা আমরা বলেছিলাম, সেখানে কি বলেছিলাম, আমরা বলেছিলাম ফৌজদারি কার্যধারায় প্রলোভন বা ভীতি প্রদর্শন করে বা প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে সেটা অপ্রাসঙ্গিক হবে। আর 28 ধারা যেটা বলা হচ্ছে, যখন কি হচ্ছে, প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির বিষয় অপসারণের পর কি হয়, একটা স্বীকারোক্তি দেওয়া হয়, তখন সেটা প্রাসঙ্গিক হয়। অবশ্যই এখানে ইংলিশ যে টাইটেলগুলো আছে অবশ্যই পড়বেন, কারণ এখান থেকে ইংলিশে ইতিমধ্যে প্রশ্ন হয়েছে। আচ্ছা, 29 ধারা। 29 ধারা থেকে এখন পর্যন্ত প্রশ্ন হয়নি, কিন্তু কি করবেন, একটু মাথায় রাখবেন, যদি চলে আসে স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে শুধু গোপনীয়তা ইত্যাদি প্রতিশ্রুতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে শুধু গোপনীয়তা ইত্যাদি প্রতিশ্রুতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। কেমন সেটা? গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হলো, প্রতারণার মাধ্যমে আদায় করা হলো, মাতাল অবস্থায় দোষ স্বীকার করলে, অসতর্কভাবে দোষ স্বীকার করলে, যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় সেই প্রশ্নের উত্তরে দোষ স্বীকার করলে। অর্থাৎ এই যে ক্ষেত্রগুলো আছে, এখানে যদি কেউ দোষ স্বীকার করে পরবর্তীতে এটা অপ্রাসঙ্গিক হবে না, এটা কিন্তু তখন প্রাসঙ্গিক হয়ে যাবে। এই যে ক্ষেত্রগুলো আছে, এটা 29 ধারার বক্তব্য। এরপর যেখানে চলে যাব সেটা হচ্ছে 30 ধারা। 30 ধারাটা খুব গুরুত্বপূর্ণ, এবং 30 ধারা 114 বি এবং হচ্ছে 133 ধারা, এই 3টা ধারা মিলিয়ে কিন্তু আমাদের রিটেনের প্রশ্ন আসে। লিখছি, 30 ধারা, 114 বি, 133, এই 3টা ধারা কি করতে হয়, আমাদের মিলিয়ে পড়তে হয়, এবং এই 3টা ধারা মিলিয়ে আমাদের কিন্তু রিটেনে কি করতে হয়, আনসার করতে হয়। সেজন্য একটু ভালো করে আমরা একটু বুঝে এই জায়গাটা পড়ব। এখানে যেটা বলা হচ্ছে, প্রমাণিত দোষ স্বীকার প্রদানকারী ও তার সাথে একই অপরাধে যৌথভাবে বিচারাধীন অন্যদেরকেও যেভাবে প্রভাবিত করে। প্রমাণিত দোষ স্বীকার প্রদানকারী ও তার সাথে একই অপরাধে যৌথভাবে বিচারাধীন অন্যদেরকেও যেভাবে প্রভাবিত করে। খেয়াল করবেন, 30 ধারায় কিন্তু কি করা হয়, 30 ধারাটাতে যৌথ বিচার, হ্যাঁ, বিচারটা কীরকম হবে, যৌথ, একক বিচার না, কিন্তু যৌথ বিচারের ক্ষেত্রে জয়েন্ট ট্রায়াল, সেক্ষেত্রে কিন্তু এই 30 ধারার ব্যাপারটা কিন্তু সেখানে আসে। এখানে যেটা বলা হয়েছে,
একই অপরাধের জন্য যৌথ বিচার বা জয়েন্ট ট্রায়াল এবং একজন অপরাধী নিজেকে এবং অন্যকে জড়ায়ে বা সংযুক্ত করে যখন দোষ স্বীকার করবে তার সকল আসামির বিরুদ্ধে আদালত বিবেচনায় নিতে পারেন। কেমন? আদালত বিবেচনায় তখন সেটা নিবেন। এখানে যেটা বলা হচ্ছে যে একজন অপরাধী তিনি নিজে একটা অপরাধ করেছে, নিজে দোষ স্বীকারটা করলো, সাথে সাথে তার সাথে আরও 5 জন যে ছিল বা আরও 10 জন ছিল বা আরও যে 2 জন ছিল তাদেরকে জড়িয়ে তিনি কি করছেন, এই দোষ স্বীকারোক্তিটা দিয়েছেন। মনে করেন একটা খুনের একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে 3 জন ব্যক্তি আছেন, 3 জন ব্যক্তি মিলে খুনটা সংগঠিত করেছেন। ক খ গ 3 জন মিলে কি করেছে, রহিমকে খুন করেছেন। ক এখানে দোষ স্বীকারোক্তি দিয়েছে যে আমি এবং ক খ গ আমরা আমি এবং ক এবং খ আমি ক এবং আমি এবং খ এবং গ এই 3 জন মিলে কি হচ্ছে, এই 3 জন মিলে আমরা খুনটা করেছি। এই যে বিষয়টা আসবে তাহলে কি ক স্বীকারোক্তি দিচ্ছে কে, ক কি বলল, খ এবং গ এই 3 জন মিলে আমরা কি করেছি, আমরা রহিমকে খুন করেছি। তখন কিন্তু আদালত কি করবে, এই 3 জনটাকেই যে তারা অপরাধ একটা করেছে এটা কিন্তু আদালত সেটা বিবেচনায় নিয়ে আসবেন। হ্যাঁ, অর্থাৎ ক কিন্তু এখানে দোষ স্বীকারোক্তি দিয়েছে, খ গ তারা কিন্তু কি করেনি, তারা কিন্তু কোনো দোষ স্বীকারোক্তি দেয়নি। দিয়েছে কে, ক নিজেকে জড়িয়ে খ এবং গ এর কথাও বলেছে যে তারা সম্মিলিতভাবে এই খুনটা সংগঠন করেছে। তাহলে কি হলো, এই 3 জনের বিষয়টাই কিন্তু আদালত তখন কি করবেন, তখন মাথায় নেবেন, বিবেচনায় নেবেন। এই কথাটাই বলা হয়েছে আপনার 30 ধারাতে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়ে উদাহরণটা পড়লে আপনাদের জন্য বোঝাটা আরও সহজ হয়ে যাবে। উদাহরণটা কীরকম, উদাহরণটা হচ্ছে এরকম, গকে হত্যা করার অপরাধে ক ও খ এর যৌথভাবে বিচার হচ্ছে। প্রমাণ করা হয়েছে যে ক বলেছিল খ ও আমি গকে হত্যা করেছি। আদালত খ এর বিরুদ্ধে এই স্বীকারোক্তি বিবেচনা করতে পারেন। যে উদাহরণটা আমি ইতিমধ্যে দিয়েছি আপনাদেরকে, অর্থাৎ বিচার হচ্ছে ক এর। হ্যাঁ, এবং সে নিজেকে জড়িয়ে বলছে যে আমি এবং খ দুজনে মিলে কি করেছি, আমরা গকে হত্যা করেছি। একই রকমভাবে যদি আরেকটা উদাহরণ দিই, গকে হত্যা করার অপরাধে ক এর বিচার হচ্ছে। সাক্ষ্য পাওয়া যাচ্ছে যে ক ও খ কর্তৃক গ নিহত হয়েছে এবং খ বলেছে ক আমি গকে হত্যা করেছি। এক্ষেত্রে আদালত খ এর উক্তি বিবৃতি ক এর বিরুদ্ধে বিবেচনা নাও করতে পারেন। এখানে কিন্তু জয়েন্ট ট্রায়াল হচ্ছে না। পরবর্তী যে উদাহরণটা আমি দিলাম সেখানে কিন্তু জয়েন্ট ট্রায়াল হচ্ছে না। এই 30 ধারা বক্তব্যটা বুঝতে হলে বা বক্তব্যটা আদালতে বিবেচনায় নিতে হলে সেটা অবশ্যই জয়েন্ট ট্রায়াল থাকতে হবে। আপনারা উদাহরণ কিন্তু অবশ্যই খেয়াল করবেন। প্রথম যে উদাহরণটা আছে সেটা কিন্তু জয়েন্ট ট্রায়াল, কিন্তু দ্বিতীয় যে উদাহরণটা আছে সেটা কিন্তু জয়েন্ট ট্রায়াল না, অর্থাৎ যৌথ বিচার কিন্তু না। 30 ধারাতে যৌথ বিচারের কথাটা বলা হয়েছে। আমি দ্বিতীয় উদাহরণটা আরেকবার পড়ছি। গকে হত্যা করার অপরাধে ক এর বিচার হচ্ছে। সাক্ষ্য আছে যে ক ও খ কর্তৃক গ নিহত হচ্ছে। খ বলেছে যে ক ও আমি গকে হত্যা করেছি। এক্ষেত্রে আদালত খ এর উক্তি বিবৃতি ক এর বিরুদ্ধে বিবেচনা নাও করতে পারেন। কারণ কি, গকে হত্যা করার অপরাধে ক এর বিচার হচ্ছে, খ এর কিন্তু এখানে বিচার হচ্ছে না, বিচার হচ্ছে ক এর। সেজন্য কিন্তু 30 ধারার যে বক্তব্যটা, অর্থাৎ আদালত যে সবাইকে বিবেচনায় নেবেন, যৌথ বিচার হলেই কিন্তু বিবেচনায় নেবেন, এছাড়া কিন্তু বিবেচনায় নেবেন না। এটা হচ্ছে 30 ধারার বক্তব্য। তাহলে আমরা কি জানলাম, আমরা 17 থেকে 31 কিন্তু আমাদের পড়াটা শেষ হলো। স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি এই বিষয়টা কিন্তু আমাদের জানা হলো। আমরা একটু দেখার চেষ্টা করব যে বিগত সালে এই জায়গাগুলো থেকে প্রশ্ন কেমনভাবে এসেছে। দেখবেন খুব কঠিন কোনো প্রশ্ন আসেনি, সিম্পল প্রশ্ন এসেছে। এবং একটু মনোযোগ দিয়ে যদি আমরা একটু পড়ি তাহলে কিন্তু কি হবে, আমাদের পরীক্ষায় আমরা আনসার করতে পারবো। আচ্ছা, প্রশ্ন এসেছে 24 ধারা অনুযায়ী কনফিউশন কজড বাই ড্যাশ ইজ ইরিলিভেন্ট ইজ ক্রিমিনাল প্রসিডিংস। কি হবে, থ্রেট, ইনডিউসমেন্ট, প্রমিস, সবগুলো যেটা বললাম যে ইংলিশে কিন্তু প্রশ্ন হয়। তাহলে 24 ধারা অনুযায়ী আমরা কি বলেছি, ভয় ভীতি প্রতিশ্রুতি দিয়ে যদি কি করা হয়, কোনো অঙ্গীকার দিয়ে যদি কোনো স্বীকৃত দোষ স্বীকারোক্তি আদায় করা হয় সেটা কি গ্রহণযোগ্য হবে না। এইটাই কিন্তু ইংলিশে এসেছে। আচ্ছা, আবার একটা প্রশ্ন এসেছে, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়, 25 ধারা অনুযায়ী সেটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন এসেছে, পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে।
নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার, স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। তাহলে কি হচ্ছে, আবার বলি প্রশ্নটা, পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হতে হবে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে, গ্রহণ হবে, 26 ধারা। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে সাক্ষ্য আইনের 27 ধারায় কোন বিষয়ে বর্ণিত আছে? স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হতে পারে, এটা হচ্ছে তার আনসার। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে 28 ধারা অনুযায়ী প্রতিশ্রুতি, ভীতি ও প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। দেখেন খুব সিম্পল একটা প্রশ্ন এখানে এসেছে। এরপর যেটা এসেছে সেটা হচ্ছে যে একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় এই নীতির ব্যতিক্রম আছে? 30 ধারা, যেটা বললাম 30 ধারায় যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যৌথ বিচারের ক্ষেত্রে কিন্তু 30 ধারাটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে যে স্বীকৃতি কি হিসেবে বিবেচিত হয়? স্বীকৃতি কি হিসেবে বিবেচিত হয় সেটা হচ্ছে যে আপনার স্টেপল হিসেবে বিবেচিত হতে পারে, সেটা হচ্ছে 31 ধারার বক্তব্য। আচ্ছা, এরপর দেখেন আমরা যে ধারাটাতে চলে যাব সেটা হচ্ছে 32 ধারা। যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাদের বিবৃতির স্বীকৃতি। এই জায়গাটাতে চলে যাব। এই জায়গাটা চলে যাওয়ার আগে আমরা কি করব, আরও দুটো প্রশ্ন আমরা একটু দেখে যাই। সেটা হচ্ছে এরকম, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর অ্যাডমিশন সম্পর্কে বলা হয়েছে কোন ধারায়? অ্যাডমিশন সম্পর্কে বলা হয়েছে 17 থেকে 31 ধারায় বলা হয়েছে। আচ্ছা, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃতি বিষয়ের সম্পর্ক, সাধারণ প্রমাণ, প্রমাণ্য প্রমাণ, চূড়ান্ত প্রমাণ নয়। আবার পড়ছি, স্বীকৃতি হলো স্বীকৃত বিষয় সম্পর্কে সাধারণ প্রমাণ, প্রমাণ্য প্রমাণ, চূড়ান্ত প্রমাণ নয়। তাহলে আনসারটা হবে চূড়ান্ত প্রমাণ নয়। কেমন? তাহলে এই পর্যন্ত আমাদের জানা হলো। এরপরে আমরা 32 ধারায় চলে যাব। আচ্ছা, এই পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাদের বিবৃতি। যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাদের বিবৃতিটা কখন প্রাসঙ্গিক হবে সেটা সম্পর্কে বলা আছে 32 ধারা এবং 33 ধারা। এই দুটো ধারাতে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত বলা আছে। একটা বিষয় আমরা মনে রাখবো যে এটা কিন্তু 1872 সালের একটা আইন। এখন আপনি আমাকে বলবেন যে আপু, যে কোনো ব্যক্তি কিন্তু আদালতে তলব করা যায়, বা এখন কিন্তু অনলাইনেও কি করার সুযোগ আছে, আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য নেওয়ার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। তো 1872 সালে কিন্তু এই সুযোগগুলো ছিল না। তো সেই সময় পরিপ্রেক্ষিতে কিন্তু এই আইনটা তৈরি করা হয়েছে, এবং তখন যে জাতীয় বাধার সম্মুখীন হতো বিচারকরা বিচার করতে, যে সেগুলোকে কেমন করে দূর করা যায় সেই বিধানটাও কিন্তু এই আইনের মধ্যে বলে দেওয়া আছে। এবং সেখানে যেটা বলা আছে যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তারা যদি কোনো বিবৃতি দিয়ে থাকে সেই বিবৃতিটা কখন প্রাসঙ্গিক হবে বা কতটুকু প্রাসঙ্গিক হবে সে সম্পর্ক কিন্তু বলা আছে। কারণ ওই সময়টাতে কি হতো, যোগাযোগ করাটা কিন্তু অনেক একটা কঠিন একটা বিষয় ছিল। ইচ্ছা করলে কারোর সাথে কেউ খুব সহজে, এখন যেমন খুব সহজে আমরা যোগাযোগটা করতে পারি, সেই সময় কিন্তু এত মাধ্যম ছিল না। তো সেজন্য এই সমস্যাগুলো হতো। তো প্রথম যে ধারাটা সেটা হচ্ছে 32 ধারা। 32 ধারায় বলা আছে যে 4 শ্রেণীর ব্যক্তি, কেমন, কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। এই 4 শ্রেণীর ব্যক্তি কি হবে, তাদের যে বক্তব্য বা তাদের যে বিবৃতি সেটা আদালত কি করতে পারে, তাদের আদালতে তলব না করেও তারা যে বিবৃতিটা দিবে সেই বিবৃতিটা আদালত কি করতে পারে, গ্রহণ করতে পারে, বা সেটা বিচার্য বিষয়ের সাথে যদি প্রাসঙ্গিক হয় সেটা তখন আদালত সেটা গ্রহণ করে নিতে পারে। কীরকম? মৃত ব্যক্তি, তারপর যেটা হচ্ছে খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, অসুস্থ বা সাক্ষ্য দিতে অক্ষম ব্যক্তি, হাজির হতে সময় ও ব্যয় সাপেক্ষ এমন ব্যক্তি। আবার বলছি, মৃত ব্যক্তি, খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, অসুস্থ বা সাক্ষ্য দিতে অক্ষম এমন ব্যক্তি, হাজির হতে সময় ও ব্যয় সাপেক্ষ এমন ব্যক্তি। এই যে 4 শ্রেণীর ব্যক্তি আছে তারা যদি কোনো বিবৃতি দিয়ে থাকে এবং কি করতে হয়, এই জাতীয় মানুষের বক্তব্য আদালত তখন কি করতে পারে, সেটা কিন্তু যদি প্রাসঙ্গিক আদালত মনে করে তখন কিন্তু আদালত সেটা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে একটা বিষয় আছে যে এই যে 4 শ্রেণীর ব্যক্তি 8টা ক্ষেত্র, কেমন, 8টা ক্ষেত্রে তাদের এই বিবৃতিটা আদালত গ্রহণ করতে পারে। 8টা ক্ষেত্র কি কি?
যখন এটি মৃত্যুর কারণের সাথে সংশ্লিষ্ট হয় 32A ডাইং ডিক্লারেশন, এটা নিয়ে আমরা আরও আলোচনা করব। যখন এটা মৃত্যুর কারণের সাথে সংশ্লিষ্ট হয় 32(2) যেটা বলা হয়েছে সাধারণ কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত বিবৃতি, অর্থাৎ সাধারণ যে কাজগুলো করে একজন ব্যক্তি দৈনন্দিন যে কাজগুলো করে বা তার যে ব্যবসায়িক যে কাজগুলো থাকে সেখানে যদি কোনো বিবৃতি দিয়ে থাকে সেটা কেমন হচ্ছে সেটাও কিন্তু তখন কি হতে পারে, সেটা গ্রহণযোগ্য হতে পারে। আচ্ছা, যেমন ধরেন একজন ডাক্তার তিনি কি করেছেন, তিনি হয়তো 2000 সালে একটা ডেলিভারি করিয়েছেন, মরিয়ম বেগমের ডেলিভারি করিয়েছেন। মরিয়ম বেগমের পিতার নাম ছিল হচ্ছে কি মনে করেন রহিম। তো সে একটা ছেলে সন্তান তার হয়েছে। এইটা কিন্তু কি আছে, এটা কিন্তু তার যে হসপিটালে যে রেজিস্টার সেখানে কিন্তু এটা কিন্তু রেকর্ড হয়ে কিন্তু আছে। তার মানে কি দৈনন্দিন যে কাজ সে কাজের অবস্থান থেকে কিন্তু এটা রেকর্ড হয়েছে। এখন এই 2025 সালে এসে যে ছেলেটা জন্ম হয়েছিল 2000 সালে তার পিতৃত্বের পরিচয় নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় বা কোনো একটা প্রশ্ন তৈরি হয় বা কোনো একটা মামলা যদি হয়, তখন কিন্তু এই যে হসপিটালে এটা রেকর্ড ছিল ওই যে ডাক্তার তিনি হয়তো মারা গিয়েছেন বা তিনি এখন নাই বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তিনি সাক্ষ্য দেওয়ার জন্য তিনি অক্ষম হয়ে গিয়েছেন, অথবা তিনি হয়তো অস্ট্রেলিয়াতে এখন বসবাস করছেন। তো যাই হোক তার সাথে কোনো যোগাযোগই করা যাচ্ছে না, অথবা তিনি মারা গিয়েছেন, যে কোনো কিছুই হতে পারে। তখন এই যে হসপিটালের রেজিস্টারে এই যে কথাগুলো লেখা আছে এটা কিন্তু তখন সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে। কেমন? আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে বিবৃতি প্রদানকারী স্বার্থ বিরোধী বিবৃতি, অর্থাৎ যিনি বিবৃতি দিচ্ছেন সেই বিবৃতিটা যদি এমন হয় তার স্বার্থ বিরোধী হয় এবং তার বিরুদ্ধে যদি কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যায় এই বিবৃতির ফলে, তখন কিন্তু সেই বিবৃতিটা গ্রহণযোগ্য হবে। যেমন যদি এমন হয়, আবার সেই বাড়ি ভাড়া প্রসঙ্গে চলে যায়, যে যেমন ধরেন আপনার বাবা তিনি কি করেন, তিনি কেয়ারটেকারের মাধ্যমে কি করেন, তিনি বাড়ি ভাড়া এই জিনিসটা আসলে গ্রহণ করে থাকেন। তো কেয়ারটেকার কি করেছে, আপনার বাবাকে জানিয়েছে যে ভাড়া পেয়েছেন, ঠিক আছে, ভাড়া পেয়েছেন। এখন আপনার বাবা কি বললেন যে ঠিক আছে তুমি অমুক দিন এসে এটা আমার কাছে দিয়ে যেও, এবং এটা একটা চিরকুটের মাধ্যমে এই লেনদেনটা হয়েছে। ঠিক আছে, আপনার বাবা হঠাৎ করে মারা গিয়েছে, আপনি হয়তো দেশের বাইরে থেকে এসেছেন এবং ওই চিরকুট আপনি পান নাই। এখন আপনার কাছে মনে হচ্ছে কি যে এই কেয়ারটেকার কি করেনি, ভাড়া দেয়নি। এখন আপনি যদি এটা নিয়ে কি করেন, একটা মামলা করেন এই কেয়ারটেকারের বিরুদ্ধে, এবং সেই ক্ষেত্রে যদি কি হয়, সেই ক্ষেত্রে আপনার এই বাবার চিরকুটটা যদি বের হয়ে আসে সেক্ষেত্রে কী হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার বিপক্ষে কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই যে আপনার বাবা যে একটা স্বীকৃতি সে দিয়ে গিয়েছে, তিনি মারা গিয়েছেন, এইটা কিন্তু কি হবে, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে সর্বসাধারণের অধিকার প্রথার স্বার্থ সম্পর্কিত বিবৃতি, সম্পর্কের অস্তিত্ব সম্পর্কে বিবৃতি, উইল বা দলিলে লিপিবদ্ধ পরিবার সম্পর্কে বিবৃতি, এবং 13 ক ধারাতে উল্লিখিত কারবার সম্পর্কিত বিবৃতি এবং কতিপয় ব্যক্তি দ্বারা প্রদত্ত বিবৃতি। এই যে বিবৃতিগুলো আছে, আমরা প্রথমে যে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলেছি, এই 4 শ্রেণীর ব্যক্তি এই যে 8টা ক্ষেত্রে তারা যে বিবৃতিগুলো দিবে সেক্ষেত্রে আদালতে না এসেও তাদের এই বিষয়টা যদি প্রাসঙ্গিক হয়, অর্থাৎ বিচার্য বিষয়ের সাথে যদি প্রাসঙ্গিক হয়, তখন কিন্তু আদালত সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে। এখানে বলেছিলাম যে মৃত্যুকালীন ঘোষণাটা নিয়ে আমরা একটু কথা বলবো। মৃত্যুকালীন ঘোষণাটা আসলে কি বা ডাইং ডিক্লারেশন কি, যেটা 32(1) যেটাকে বলা হচ্ছে 32(1) একটু খেয়াল রাখবো আমরা। 32 ধারাটা কিন্তু আমাদের 60 যে ধারাটা আছে সেটা পুরো ব্যতিক্রম। মৃত্যুকালীন ঘোষণা 32(1) মৃত্যুকালীন ঘোষণা। এখানে যেটা বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কি হয়, কোনো ব্যক্তি তিনি মুমূর্ষু অবস্থা আছেন, হ্যাঁ, তাকে কি করা হয়েছে, ছুরির আঘাত করা হয়েছে বা লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বা গুলি করা হয়েছে, মুমূর্ষু অবস্থায় আছেন, তখন কি হলো, তখন তিনি যে বক্তব্যটা দিয়ে যাচ্ছেন তার মৃত্যুর কারণ সম্পর্কে, সেটাই কিন্তু ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। এখানে প্রথম যে শর্ত, যিনি মৃত্যুকালীন ঘোষণাটা দিচ্ছেন তাকে কিন্তু মারা যেতে হবে। মারা যদি না যায় সেটা কিন্তু মৃত্যুকালীন ঘোষণা হবে না। কেমন? এখন কি হলো, মৃত্যুকালীন ঘোষণাটা কার কাছে দিবে, এটা হলো একটা প্রশ্ন। মৃত্যুকালীন ঘোষণা কিন্তু যে কোনো ব্যক্তির কাছে কিন্তু দেওয়া যায়। সেটা 10 বছরের ব্যক্তির কাছে যেমন দেওয়া যাবে, অর্থাৎ 10 বছরে একটা নাবালক ছেলে বা মেয়ের সামনে যেমন দেওয়া যেতে পারে, পুলিশের সামনে দেওয়া যেতে পারে, ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া যেতে পারে, 80 বছরের কোনো বয়স্ক লোকের সামনে দেওয়া যেতে পারে, অর্থাৎ যে কোনো ব্যক্তির সামনে, বলছি যে কোনো ব্যক্তির কাছে কিন্তু আপনি কি দিতে পারবেন, এই মৃত্যুকালীন ঘোষণাটা দেওয়া যেতে পারে। এবং সেটা মৌখিক হতে পারে,
মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, বা ইশারাতেও কিন্তু হতে পারে। হ্যাঁ, ইশারায় এই তিনভাবেও কিন্তু বলা যেতে পারে, অর্থাৎ লিখিতভাবে বলতে পারবে, মৌখিকভাবে বলতে পারবে, এছাড়া ইশারাও কিন্তু বলতে পারবে। আর মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির কাছে কিন্তু দেয়া যাবে। এক্ষেত্রে একটা জিনিস যেটা আমরা বলি যে যখন কি হয়, ম্যাজিস্ট্রেটের কাছে যখন কোনো বক্তব্য দেওয়া হয় সেটা আমরা 164 ধারার যে বিষয়টা আসে ফৌজদারি কার্যবিধির সেটা আসে। এখানে কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে যদি কেউ কোনো মৃত্যুকালীন ঘোষণা দিয়ে থাকে সেটা কিন্তু 164 ধারা হবে না। কেমন? 164 ধারা কিন্তু সেটা হবে না, ফৌজদারি 164 ধারা কিন্তু হবে না। আবার কিছুক্ষণ আগে যেটা আমরা পড়েছিলাম যে পুলিশের কাছে কোনো বক্তব্য দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হয় না, এই জাতীয় যে বক্তব্যগুলো পড়েছি, সেক্ষেত্রে এই যে মৃত্যুকালীন ঘোষণা সেটা কিন্তু তখন এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে। আবার ফৌজদারি কার্যবিধিতে আমরা 161 ধারা যেটা পড়ি যে পুলিশের কাছে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে সেটা সাক্ষ্য হিসেবে আসবে না, কিন্তু 32-এর 1-এ যে মৃত্যুকালীন ঘোষণাটা দেওয়া হয় এটা কিন্তু আসবে, এটা কিন্তু আসবে। এছাড়া 27-এ যে আলামতগুলো উদ্ধার হয়, আলামত যেটা উদ্ধার হবে সেটা কিন্তু কি হবে, সেটা কিন্তু আসবে। এগুলো কিন্তু ব্যতিক্রম হিসেবে আসবে। তো রিটেনে যখন প্রশ্ন হয় তখন কিন্তু এটা মাথায় রেখে আমাদেরকে আনসার করতে হবে। তাহলে মৃত্যুকালীন যে ঘোষণা এটার পূর্ব শর্তটা কি? এটার পূর্ব শর্ত হচ্ছে যে ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণাটা দিচ্ছেন তাকে কিন্তু মারা যেতে হবে। তিনি যদি মারা না যান তাহলে কিন্তু সেটা মৃত্যুকালীন ঘোষণা হবে না। তখন সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু তখন সমর্থনমূলক সাক্ষ্য হয়ে যাবে এবং সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী তখন সেটা সমর্থনমূলক সাক্ষ্য হয়ে যাবে এবং সেটাকে তখন বলা হবে ডাইং ডিপোজিশন। কেমন? একটু উদাহরণ দিই, উদাহরণটা দিলে আপনাদের জন্য সহজ হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন কি একটা মানুষ কাতরাচ্ছে, যন্ত্রণা কাতরাচ্ছে, তার পেট দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, ছুরিকাঘাত তাকে করা হয়েছে এবং তিনি আপনাকে বললেন যে ভাই আমাকে করিম ছুরিকাঘাত করেছে, আমার নাম হচ্ছে রহিম, তার সাথে আমার জমি জমা নিয়ে বিরোধ ছিল, তার সাথে আমার জমি নিয়ে বিরোধ ছিল, এই কথাটা বলে কি হলো, তিনি মারা গেলেন। কেমন? আপনি কিন্তু শুনলেন, মৃত্যুকালীন ঘোষণা একজন দিল, আপনি কিন্তু দেখেন নাই, খেয়াল করবেন, আপনি কিন্তু দেখেন নাই, আপনি শুনেছেন, তার মানে কি এটা কিন্তু জনশ্রুতিমূলক সাক্ষ্য হয়ে গেল। আপনি কিন্তু শোনেন নাই, দেখেন নাই, কিন্তু আপনি শুনলেন, ওই ব্যক্তির মুখ থেকে আপনি শুনলেন যে করিম নামে কোনো একজন ব্যক্তি তাকে পেটে ছুরিকাঘাত করেছে এবং এর ফলে তিনি আপনার হাতে হয়তো মারাটা গেলেন। এইটা যখন আদালতে উঠবে, অর্থাৎ যখন এই ব্যক্তির মৃত্যু রিলেটেড যে মামলাটা হবে, মৃত্যুর কারণ সম্পর্কিত যে মামলাটা হবে, তখন সাক্ষ্য হিসেবে কিন্তু সাক্ষী হিসেবে কিন্তু আপনি তখন আদালতে যাবেন। তখন আদালতে যে বলবেন যে বিজ্ঞ আদালত আমি কিন্তু কোনো কিছু দেখি নাই, কিন্তু আমি এই ব্যক্তি মারা যাওয়ার আগে কি করেছে, আমাকে মুখ ফুটে এই কথাগুলো বলি তিনি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন। সেই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা প্রমাণ করতে হবে যে এই ব্যক্তি মারা গিয়েছেন। কেমন? ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে অন্য অন্য যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু আদালতে দেখাতে হবে যে তিনি মারা গিয়েছেন, এটা আগে প্রমাণ করতে হবে। আর যদি ঘটনাটা এরকম হয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সেক্ষেত্রে কি হলো, একজন ব্যক্তি কাতরাচ্ছে, ছুরিকাঘাত হয়েছে এবং তিনি বললেন যে ও করিম আমাকে ছুরিকাঘাত করেছে, তার সাথে আমার জমি জমা নিয়ে বিরোধ ছিল। ঠিক আছে, আপনি দ্রুত তাকে হসপিটালে নিয়ে গেলেন। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে হসপিটালে ভর্তি করা হলো, ভর্তি করা হওয়ার পরে তিনি কি হয়েছেন, তিনি সুস্থ হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে ঘটনাটা কি হবে, সেক্ষেত্রেও কিন্তু একটা মামলা হবে, সেই মামলাটা কি হবে, অ্যাটেম্প টু মার্ডারে কিন্তু একটা মামলা কিন্তু হবে। তখন কি হবে, তখন ওই ব্যক্তি নিজেই কিন্তু ফরিয়াদি হিসেবে আদালতের সামনে বলবেন যে ওর সাথে আমার রহিমের সাথে আমার জমি জমা নিয়ে কি ছিল, আমার একটা বিরোধ ছিল, বিরোধ থাকার ফলে সেটা কি হয়েছে, বিরোধ থাকার ফলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একা পেয়ে আমাকে ছুরিকাঘাত করেছে, আমাকে মারার চেষ্টা করেছে। আচ্ছা, আদালত তখন জিজ্ঞেস করবে যে কেউ কি দেখেছে কিনা, না ওই সময় কেউ ছিল না, কিন্তু আমি যখন একদম ইনজুর্ড অবস্থায় ছিলাম, আহত অবস্থায় ছিলাম, তখন আপনার কথা বলা হবে, মনে করেন আপনার নাম হচ্ছে গিয়ে করিম, এই যে করিম তখন যাচ্ছিলেন, তার কাছে আমি ঘটনাটা বলেছি এবং তিনি আমাকে রাস্তায় থেকে কুড়িয়ে হসপিটালে নিয়ে যান। তখন কিন্তু তিনি যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যটা সমর্থন দিবেন কে, এই বক্তব্যটা সমর্থন কিন্তু আপনি দিবেন, আপনি করিম। তখন আপনি সমর্থন হিসেবে বলবেন যে জি বিজ্ঞ আদালত, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম অমুক সময় এবং তাকে এই অবস্থায় আমি পাই এবং আমি তাকে হসপিটালে নিয়ে যাই, তারপরে এই ঘটনা। তাহলে কি হচ্ছে, মৃত্যুকালীন ঘোষণা যেটা দেওয়া হচ্ছে, তিনি যদি মারা না যান তাহলে সেটা মৃত্যুকালীন ঘোষণা হবে না, সেটা সমর্থনমূলক
হলো সাক্ষ্য হবে এবং পরবর্তীতে 157 ধারা যখন আমরা পড়ব তখন এই বিষয়টা আমরা আরও একটু আলোচনা করব। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই বিষয়গুলো ধরতে অনেকেরই সমস্যা হয়। আমাদের রিটেনে কিন্তু মৃত্যুকালীন ঘোষণা, তারপর হচ্ছে 32 ধারা, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়। অর্থাৎ 32 ধারাটা আপনাদের পুরো টোটস্থ করে ফেলতে হবে, এমসিকিউর জন্য করতে হবে, রিটেনের জন্য করতে হবে। আচ্ছা, এবং 32 ধারা যে 8টা ক্ষেত্র আছে, যে কোনো একটা ক্ষেত্র কিন্তু তুলে ধরে ধরতে পারে যে কোন ক্ষেত্রে আদালতে তলব না করা ফলেও সাক্ষ্যটা গ্রহণ হতে পারে বা প্রাসঙ্গিক হতে পারে, যে কোনো একটা অপশন দিতে পারে। আবার 4 শ্রেণীর যে ব্যক্তি, সেখান থেকে কোনো ব্যক্তির কথা তুলে ধরে কিন্তু বলতে পারে যে কোন ক্ষেত্রে বা কাকে তলব না করেও আদালত কী করতে পারে, সাক্ষ্য গ্রহণ করতে পারে। অর্থাৎ এমসিকিউতে এইভাবে যেমন প্রশ্ন আসতে পারে, সাথে সাথে রিটেনে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে যে যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না তাদের বিবৃতি কখন প্রাসঙ্গিক হয়। তখন 32 ধারা এবং 33 ধারা পুরোটাই কিন্তু আপনাদেরকে লিখতে হবে বা সুনির্দিষ্টভাবে। মৃত্যুকালীন যে ঘোষণা সেটাও কিন্তু কি হতে পারে, সেটা দিয়েও কিন্তু আপনাদের বোথ এমসিকিউ এবং রিটেনে কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে। যে কথাটা বারবার বলছি যে যখন এমসিকিউর প্রিপারেশনটা নেবেন সাথে সাথে কিন্তু আপনাকে রিটেনের প্রিপারেশনটাও নিয়ে নিতে হবে। আচ্ছা, এরপর যেখানে চলে যাব সেটা হচ্ছে 33 ধারা। 33 ধারা যে বক্তব্য সেটা হচ্ছে কোনো সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণে ওই নির্দিষ্ট উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। আবার বলছি, কোনো সাক্ষ্যের প্রদত্ত বিবৃতি, 33 ধারা, কোনো সাক্ষ্যের প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণে ওই নির্দিষ্ট উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। এখানে যেটা বলা হয়েছে 5 শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক হবে। সে 5 শ্রেণীর ব্যক্তি কারা? যিনি মৃত্যুবরণ করেছেন, নিখোঁজ বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, সাক্ষ্য দেওয়ার অযোগ্য বা অক্ষম ব্যক্তি, প্রতিপক্ষ আটকিয়ে রেখেছে বা উপস্থিত হতে বাধা দেয় এমন কোনো ব্যক্তি, হাজির করতে সময় ও ব্যয় সাপেক্ষ। অর্থাৎ 32 ধারায় যে 4 শ্রেণীর ব্যক্তির কথা আমরা পড়েছি, 33 ধারায় এসে কি হচ্ছে, এক শ্রেণীর ব্যক্তি কিন্তু বেড়ে যাচ্ছে। সেটা কেটা কীরকম? প্রতিপক্ষ আটকে রাখে বা উপস্থিত হতে বাধা দেয়, এরকম একজন ব্যক্তি। আচ্ছা, এখন এই 5 শ্রেণীর ব্যক্তির বক্তব্য কিন্তু আদালত কি করবে? আদালত কিন্তু গ্রহণ করবেন। কেমন? আদালত গ্রহণ করবেন কখন? যখন কি হয়, পরবর্তী মামলাটি একই পক্ষ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয় এবং কি হয়েছে, পূর্বে যে সাক্ষ্যটা দেওয়া হয়েছে সেটা কি হচ্ছে, সেটা জেরা করার সুযোগ পেয়েছে। অর্থাৎ পূর্বে যে সাক্ষ্যটা সে দিয়ে গিয়েছে সেটা জেরা করার সুযোগ ছিল। 33 ধারা বুঝতে আপনাদের অনেকেরই সমস্যা হয়। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 33 ধারা যে বক্তব্যটা সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার বারান্দায় দাঁড়িয়ে আছেন, তো দেখলেন রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে এবং ছিনতাইকারীরা তাকে আহত করে তার পেটে ছুরি মেরে তার কাছ থেকে মোবাইল নিয়ে গিয়েছে বা এই জাতীয় কোনো একটা বিষয় বা টাকা পয়সা নিয়ে গিয়েছে, এরকম একটা ঘটনা। আপনি দৌড় দিয়ে নিচে নেমে আসলেন, নিচে নেমে আসার পরে দেখা গেল যে প্রচণ্ড রকম রক্তক্ষরণ হচ্ছে, আপনি দ্রুত তাকে হসপিটালে নিয়ে গেলেন। আচ্ছা, এটা একটা মামলা হলো। এই মামলাটা হওয়ার পরে দেখা গেল কি আপনি আদালতে যে সাক্ষ্য দিলেন যে বিজ্ঞ আদালত আমি নিজের চোখে ঘটনাটা দেখেছি, এই সাক্ষ্যটা দিয়ে আপনি দেশের বাইরে চলে গিয়েছেন। ঠিক আছে, খেয়াল করেন, এই সাক্ষ্যটা দিয়ে আপনি দেশের বাইরে চলে গিয়েছেন। এই আইনটা কিন্তু 1872 সালের আইন। পরবর্তীতে এই ব্যক্তি আর আহত নাই, তিনি মারা গিয়েছেন। তখন কিন্তু এই মামলাটা কি আরেকটা রূপ পরিবর্তন করবে। অর্থাৎ তখন অপরাধজনক যে নরহত্যা সেই মামলা কিন্তু তখন হয়ে যাবে। তখন কিন্তু আবার আপনাকে তলব করা হবে, কিন্তু আদালত তখন আপনাকে কোথায় পাবে? আপনি তো তখন দেশের বাইরে। তখন আদালত, যেহেতু আপনি দেশের বাইরে, আপনার আসাটা তখন সময় এবং ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার বা আপনার সাথে যোগাযোগ করাটাও কঠিন একটা ব্যাপার। এখন এটা সম্ভব, কেমন? কিন্তু 1872 সালে এটা সম্ভব ছিল না, সেজন্য কিন্তু এসব ধারার অবতারণা হয়েছে। তখন আদালত কি করবে? আপনি কি করেছেন, পূর্বে যে সাক্ষ্যটা দিয়ে গিয়েছেন সেই সাক্ষ্যটা কিন্তু আদালত তখন গ্রহণ করবে যে হ্যাঁ উনি পূর্বে কি বলেছেন, উনি নিজের চোখে বিষয়টা দেখেছেন, তখন এই সাক্ষ্যটাই আদালত গ্রহণ করবে। 32 ধারা 33 ধারা দুটো ধারায় কিন্তু কি হচ্ছে, আমাদের 60 যে ধারা সেই ধারার কিন্তু বিপক্ষে কথা বলে, ব্যতিক্রম। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 60 ধারায় যেটা বলা হয় যে প্রত্যক্ষ হতে হবে, প্রত্যেকটি সাক্ষ্য মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, সেটার ব্যতিক্রম কিন্তু এই দুটো ধারা। এখানে যেটা বলা হচ্ছে যে 33 ধারা এবং 32 ধারার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। 32 ধারা যেটা হচ্ছে, তিনি কিন্তু আদালতে কখনই আসেন নাই, আদালতে তলব করে নেয়, আদালত তলব করে নেয় এই ব্যক্তিকে কখনোই। তলব করে নাই বা আদালতে কখনো আসে নাই, এ ধরনের একটা ঘটনা।
অর্থাৎ আদালতে কখনো সাক্ষ্য দেয়নি, এটা হচ্ছে কি আপনার 32 ধারা। 33 ধারা বিষয়টা কি হচ্ছে, 33 ধারা যে বিষয়টা হচ্ছে আপনি একবার সাক্ষ্য দিয়েছেন আদালতে এসে, আপনি একবার সাক্ষ্য দিয়েছেন, ঠিক আছে, একবার আপনি সাক্ষ্য দিয়েছেন, পরবর্তীতে যেটা হলো যে পরবর্তীতে ওই মামলাতে যদি আপনাকে আবার রিকল করা হয় বা পরবর্তীতে দেখা যায় যে এই মামলার সাথে প্রাসঙ্গিক যদি কোনো মামলা হয় বা এই মামলাটার ধরন যদি চেঞ্জ হয়ে যায়, তখন আপনার আবার প্রয়োজন সাক্ষ্য দেওয়া প্রয়োজন। তখন যদি আপনাকে আবার ডাক হয়, সেক্ষেত্রে আপনি যদি মারা যেয়ে থাকেন বা আপনাকে যদি খুঁজে পাওয়া না যায়, আপনি যদি অক্ষম হয়ে থাকেন বা আপনাকে আদালতে আনাটার সময় বা ব্যয় সাপেক্ষ যদি হয়, অথবা যদি প্রতিপক্ষ আপনাকে আটকিয়ে রাখে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার আসতে পারছেন না, তখন পূর্ববর্তী আপনি যে সাক্ষ্যটা দিয়ে গিয়েছেন সেই সাক্ষ্যটা কিন্তু আদালত গ্রহণ করবে। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আপনি প্রথমবার যে সাক্ষ্যটা দিয়েছেন সেই সাক্ষ্যটা খুব ভালোভাবে জেরা করা হয়েছে, এই বিষয়টা কিন্তু থাকতে হবে। অর্থাৎ আপনার যে প্রতিপক্ষ আছে তারা জেরা করেছে, এই বিষয়টা কিন্তু এখানে থাকতে হবে। এখানে একটা জিনিস সবসময়ের জন্য আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এইরকম যে যে কোনো সাক্ষ্য, যে কোনো জবানবন্দি তখনই সাক্ষ্যে পরিণত হয় যখন সেখানে কি করা হয়, জেরা করা হয়। জবানবন্দি দেওয়া হলো, সেটা যদি জেরা করা না হয়, হ্যাঁ, যদি জেরাটা না হয়, যদি পর্যাপ্ত জেরা যদি না হয়, সেটা কিন্তু কি হবে না, সেটা কিন্তু সাক্ষ্যের মর্যাদা পায় না। এটা খেয়াল রাখবেন, সাক্ষ্যের মর্যাদাটা সে পাবে না। যদি প্রাকৃতিক কোনো কারণ বা বাস্তবিক কোনো যদি কারণ যদি না থেকে থাকে, যেমন জবানবন্দি দিল, দেওয়ার পরে ব্যক্তি মারা গেল, বা জবানবন্দি হলো তখন প্রাকৃতিক কোনো কারণ, ভূমিকম্প বা এই জাতীয় কোনো কাহিনী হলো যে তার ফলে জেরাটা করা যাচ্ছে না, এই জাতীয় ব্যতিক্রম কোনো ক্ষেত্র ছাড়া যদি জবানবন্দি দেওয়ার পরে যদি প্রপার ওয়েতে বা যথোপযুক্তভাবে যদি জেরা করার সুযোগ বিপরীত পক্ষকে দেওয়া না হয় বা জেরা যদি করতে না পারে, তাহলে সেই জবানবন্দি কিন্তু কখনোই কি পাবে না, সাক্ষ্যের মর্যাদা কিন্তু পাবে না। তাহলে কি হচ্ছে, 32 ধারা এবং 33 ধারা আমাদের যদি প্রশ্নটা এরকম আসে, যে সকল ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যায় না, তাদের বিবৃতি কখন প্রাসঙ্গিক, তখন রিটেনে আমাদের এরকম প্রশ্ন আসলে আমরা 32 ধারা এবং 33 ধারা দুটো ধারা মিলিয়ে কিন্তু আমাদেরকে আনসার করতে হবে। আর একটা খেয়াল রাখবেন, 32 ধারা কিন্তু কখনই কি হয়নি, আদালত কিন্তু তাদেরকে তলব করতে পারেনি, কখনই তিনি সাক্ষ্য দিতে আদালতে যাননি। আর 33 ধারাটা কি হয়েছে, কোনো একটা সময় আপনি সাক্ষ্য দিয়ে এসেছেন, পরবর্তীতে আপনাকে যখন আবার তলব করা হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা আপনি মারা গিয়েছেন বা অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, অর্থাৎ একবার আপনি সাক্ষ্য দিয়ে এসেছেন, পরবর্তীতে আপনাকে আবার সাক্ষ্য দেওয়া প্রয়োজন, তখন আপনাকে পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে 33 ধারা। এবং 32 এবং 33 দুটো ধারায় কিন্তু আমাদের যে 60 ধারা আছে, সেই 60 ধারার কিন্তু ব্যতিক্রম। কেমন, এটা একটু মাথায় রাখবেন। এর পরের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে প্রদত্ত বিবৃতি, 34 থেকে 38 ধারা, এই জায়গাগুলো থেকে আসলে তেমন কোনো প্রশ্ন আসলে হয় না। তো যদিও যেহেতু প্রশ্ন তেমন হয় না, আমরা একটু টাইটেলগুলো শুনে রাখি। 34 ধারা যে বক্তব্য, হিসাবের খাতায় লিখিত বিষয় যখন প্রাসঙ্গিক। 35 ধারা কর্তব্য পালনকালে সরকারি দলিল লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক। 36 ধারা মানচিত্র, তালিকা ও নকশায় প্রকাশিত বিবৃতিসমূহের প্রাসঙ্গিকতা। 37 ধারা কোনো আইন বা বিজ্ঞপ্তিতে গণপ্রকৃতিমূলক ঘটনা সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। 38 ধারা আইন গ্রন্থে অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে, বিবৃতি যতটুকু প্রমাণ করতে হবে, ধারা হচ্ছে 39, এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন হয় না। বক্তব্য যখন কোনো কথোপকথন, দলিল, বই বা কাগজপত্রের সমষ্টি অংশ বিশেষ হয়, তখন যে সাক্ষ্য প্রদান করতে হয়, এটা হচ্ছে 39 ধারা বক্তব্য। অর্থাৎ 34 থেকে 39, কেমন, 34 থেকে 39 যে ধারাগুলো আছে, এই ধারাগুলো থেকে কিন্তু এমসিকিউ এবং রিটেন কোনো জায়গাতেই কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত হয়নি। তো আমরা ইজিলি শুধু টাইটেলগুলো একটু জেনে রাখলাম, এবং আমরা যদি চাই আমরা কিন্তু এই ধারাগুলো খুব ইজিলি কিন্তু আমরা বাদ দিয়ে কিন্তু চলে যেতে পারি। শুধু আপনি টাইটেল একটু জেনে রাখলেন যে এই বিষয়গুলো এখানে আছে। এমসিকিউ এবং রিটেন কোনো জায়গাতে এখন পর্যন্ত এই জায়গাগুলো থেকে এখন পর্যন্ত প্রশ্ন হয়নি। তাহলে আজকে আমরা কি জানলাম, আজকে আমরা মোটামুটি
আজকের যে ক্লাসটা সেখানে ৩৯ ধারা পর্যন্ত আমরা শেষ করলাম। আজকের ক্লাসটা এখানে আমি শেষ করব। আর যেখানে সমস্যা আছে, যার যেখানে প্রশ্ন আছে অবশ্যই আমাকে জানাবেন। অনেকেরই ৩২ ধারা এবং ৩৩ ধারার প্রবলেম হয়, যেটা আমি বারবার বলছি, বুঝতে পারেন না যে দুটো ধারার মধ্যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। তো যেখানে সমস্যা হবে আপনাদের আপু কিন্তু আপনাদের খুব কাছে আছে, শুধু কি হোয়াটসঅ্যাপে একটু নক দিতে হবে আপুকে যে আপু এইখানে সমস্যাটা হচ্ছে। আপু যখন সময় পাবেন তখন আবার আপনাদেরকে আনসারটা দিয়ে দিবেন। একটা ছোট ভয়েস পাঠাবেন যে আপু এখানে সমস্যা হচ্ছে, এই জায়গাটা ধরতে পারছি না, আমি সাথে সাথে কিন্তু যখনই আমার সময় আসবে আমি রেসপন্সটা দিয়ে দেবো, কেমন? আর প্রত্যেকটা জিনিসে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। একটু জেনে যাই, এই যে ধারাগুলো পড়লাম এই ধারাগুলোর মধ্যে বিগত সালে আসলে কি ধরনের প্রশ্ন এসেছে এটা একটু জানার চেষ্টা করি। অর্থাৎ ৩২ থেকে ৩৩ ধারা থেকে কি ধরনের প্রশ্ন এসেছে সেটা একটু জেনে আজকের ক্লাসটা আমরা কমপ্লিট করব। দেখেন, মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয়ে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না? দেখেন, পিতৃত্বের দাবি, সম্পত্তিদান, বৈবাহিক সম্পর্ক, মৃত্যুর কারণ, সম্পত্তিদান। আচ্ছা, মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়। পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়। মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তারের সামনে দেওয়া যাবে। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে। তাহলে মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে। ডাইন ডিক্লারেশন করা যায় কার নিকট? যে কোনো ব্যক্তির নিকট করা যায়, এটা আরেকটা প্রশ্ন। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে, case in which statement of relevant fact by a person who is dead or cannot be found etc is relevant কত ধারার বক্তব্য? ৩২ ধারার বক্তব্য। দেখেন পুরো টাইটেলটাই কিন্তু এখানে তুলে ধরেছে। আচ্ছা, এরপর যেটা এসেছে, কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ডাইন ডিক্লারেশন তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? মৃত্যুর কারণ হিসেবে, কেমন? আচ্ছা, এরপর যে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে, প্রতিপক্ষ জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদের পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন মৃত ব্যক্তি, সরকারি কর্মচারী, জীবিত ব্যক্তি, সশস্ত্র বাহিনীর সদস্য। তাহলে হচ্ছে মৃত ব্যক্তি। আচ্ছা, এরপর যেটা হচ্ছে, প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদের মধ্যে পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন সরকারি কর্মচারী, জীবিত ব্যক্তি, সশস্ত্র বাহিনীর সদস্য, মৃত ব্যক্তি। দেখেন একই ধরনের প্রশ্ন, একই ধরনের আনসার। হ্যাঁ, কি হয়েছে? শুধু ভাষা একটু চেঞ্জ করে এসেছে, আর কিছুই না, শুধু ভাষা একটু চেঞ্জ করে এসেছে। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে যে কত শ্রেণী আমরা তো পড়েছি যে মৃত ব্যক্তি, তারপর হচ্ছে নিখোঁজ ব্যক্তি, অক্ষম বা অসুস্থ, হাজির হতে সময় সাপেক্ষ, এই যে ব্যক্তিগুলো যারা আছেন তাদেরকে তলব না করেও আদালত কী করতে পারে? সাক্ষ্য নিতে পারে বা তাদের বিবৃতিটা আদালত গ্রহণ করতে পারে। তো আমরা যখন একটু ডিটেলস পড়বো বা একটু ভেঙে ভেঙে যখন পড়বো ধারা সম্পর্কে, যখন খুব ভালো একটা ধারণা আমাদের হবে তখন কিন্তু সুন্দরভাবে আমরা পরীক্ষা আনসার করে আসতে পারবো। কিন্তু এখানে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, অর্থাৎ ধারাভিত্তিক আপনার যদি দুর্বলতা থেকে থাকে, আপনার পক্ষে কিন্তু এমসিকিউ রিটেন কোনোটাতে পাশ করা কিন্তু সম্ভব না। আর বারবার পড়তে হবে, একই পড়া বারবার পড়তে হবে। একটা পড়া পারি বলে যদি রেখে দেন, দুদিন পরে ভুলে যাবেন। এর জন্য বারবার পড়তে হবে। আর যেখানেই সমস্যা হবে অবশ্যই আপুকে জানাবেন। তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।